আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাউদ্দিন আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যেই বিষয়টি আলোচনা করব, যে গ্রামারটি আলোচনা করব, সেটি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ডিটেলস। এর আগে আমি আলোচনা করেছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে কি কি শিখতে হয়। আসলে আমরা যদি সিম্পল সেন্টেন্স না চিনতে পারি, কমপ্লেক্স না চিনতে পারি, কম্পাউন্ড না চিনতে পারি, তাহলে আমরা রুলস শিখতে পারবো না। তার জন্য গত ক্লাসে আমি আগে চেনাটা শিখিয়েছিলাম, আজকে আমরা এর ডিটেলস শিখব। তো সবাইকে স্বাগতম আবারও আজকের ইউটিউব চ্যানেল পথ থেকে পথে। আমি আবারও আমার নামটি বলছি, আমি মোহাম্মদ মেজবাউদ্দিন। তো আজকে আমরা ডিটেলস শিখব। আমি এর আগে একটি ম্যাজিকের কথা বলেছিলাম যে আমরা 10টি রুলস শেখার মধ্য দিয়ে 60 রুলস শিখে যাব। তো আমাদের প্রথম রুলসটি হচ্ছে প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স যদি থাকে তো কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে হোয়েন, অ্যাজ, সিন্স ব্যবহার করতে হবে এবং কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড ব্যবহার করতে হবে। তো এটি আমরা কিভাবে প্রয়োগ করব? তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলসের সাথে সাথে আমাদেরকে কি জানতে হবে? অর্থটি জানতে হবে। অর্থটি কি? একটি আগে অপরটি পরে ঘটলে। তো আমরা এক্সাম্পলে আসি। এখানে আমরা এক্সাম্পল দিয়েছি সিইং দ্য টাইগার, বাঘটিকে দেখে আই র্যান অ্যাওয়ে। গত ক্লাসে আমি এই এক্সাম্পলটিই দিয়েছিলাম, এই কারণে আজকে এক্সাম্পলটি দিচ্ছি, কারণ এখানে একটি বিষয় আমি উজ্জ্ব রেখেছিলাম। যে বিষয়টি হচ্ছে, গত ক্লাসে আমি কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা করেছিলাম যে দুইটি সাবজেক্ট থাকবে এবং দুইটি ফাইনাইট ভার্ব থাকবে। তো একই ব্যক্তি যদি হয়, সাবজেক্টটি যদি একই ব্যক্তি হয়, তাহলে পরের সেন্টেন্সে গিয়ে আমরা সাবজেক্টটিকে উজ্জ্ব রাখবো, অর্থাৎ লিখবো না। যেমন আমরা এখন শিখতে যে বুঝতে পারবো। তো আমরা এখন শিখি যে প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপলটি কি। প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর পারফেক্ট পার্টিসিপল মানেই হচ্ছে হ্যাভ প্লাস আইএনজি। সবার সুবিধার্থে আমি একটু লিখতে পারি যে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সংক্ষেপে লিখলাম। আর হ্যাভ প্লাস আইএনজি, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো এখন বিষয় হলো, এটা সুবিধার্থে আমি লিখে দিলাম। তো হ্যাভ, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাভ প্লাস আইএনজি পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এখন দেখো আমরা এই বাক্যটি লিখেছি সেইং দ্য টাইগার, তাহলে এখানে কি আছে? ভার্ব প্লাস আইএনজি, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সে আছে। কিভাবে বুঝলাম যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত? এটা তো আমরা বুঝে গেলাম যে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্য হচ্ছে। কিন্তু এটা যে সিম্পল সেন্টেন্স, সেটি গত ক্লাসে আমি শিখিয়েছিলাম যে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে। তো এটি সিম্পল সেন্টেন্স, কিন্তু কি যুক্ত সিম্পল সেন্টেন্স? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স। এবং আমাদেরকে এখানে অর্থের দিকে প্রাধান্য কেন দিতে হবে? আমরা যদি অর্থটি না বুঝি তাহলে আমরা রুলস করতে যে এলোমেলো করে দিব। যেমন অর্থটি এখানে কি বলা হচ্ছে? একটি আগে অপরটি পরে ঘটলে। যেমন দেখো, আগে বাঘটি দেখা হয়েছে, সেইং দ্য টাইগার, বাঘটিকে দেখে আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গেলাম বা পালালাম। তো এখানে আগে কি করলাম? আমি বাঘটিকে দেখলাম, তারপর আমি পালিয়েছি। তাহলে আগে আমাদের কি কোন কাজটি সম্পন্ন হচ্ছে? দেখা কাজটি সম্পন্ন হচ্ছে, তারপর পালানো হচ্ছে। তার মানে একটি আগে হচ্ছে, অপরটি পরে ঘটছে। তো এই ধরনের বাক্যকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে বলা হচ্ছে? হোয়েন, অ্যাজ, সিন্স। কি বলছে? হোয়েন, অ্যাজ, সিন্স। তো এখন আমরা হোয়েন লিখবো না অ্যাজ লিখবো না সিন্স, এইখানে অনেকে আমরা একটু আমরা সন্দেহ কাজ করে, ডাউট ফিল করে যে আসলে কখন কোনটা ব্যবহার করব। তো হোয়েন সাধারণত অ্যাজ ইউজুয়াল আমরা সময়ের ক্ষেত্রে ব্যবহার করব, আর অ্যাজ সিন্স কারণ অর্থে ব্যবহার করব। তো এখানে দেখো সেইং দ্য টাইগার, বাঘটিকে দেখে আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গেলাম। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বাঘ দেখার সময়তেই আমরা পালিয়েছি, তার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? হোয়েন ব্যবহার করব। তো এখন বিষয় হলো যে এরপর আমরা কি করব? তারপরে সবসময় আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো এখানে সাবজেক্টটি কি আছে? আই। আমি খুব সহজ উপায়ে শেখানোর চেষ্টা করছি।
এইবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যেই জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যেখানে আছে অর্থাৎ ভার্বের সাথে প্লাস আইএনজি যেই জায়গায় আছে ওইখানকার ওই ভার্বটিকে ফলো করতে হবে এবং আইএনজিটাকে তুলে দিতে হবে। তুলে দিয়ে ওইখান থেকে আবার পরবর্তী শেষ পর্যন্ত যা আছে সম্পূর্ণটি লিখলে আমাদের এটা কমপ্লেক্স হয়ে যাবে। কারণ আমি খুব সহজ টেকনিকে শেখানোর জন্যই বলেছিলাম যে আমি তোমাদেরকে 60 রুলস শেখাবো 10টি রুলসের মধ্যে। তো এটি এক ওয়ান কাইন্ডস অফ ম্যাজিক বলা যায়। দেখো তোমরা শিখলে দেখলেই বুঝতে পারবে যে আসলে কিভাবে তোমরা শিখতে পারছো। তাহলে যখন আইনটি তুলে দিব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তখন এটা সি হয়ে গেল, কিন্তু লক্ষ্য রাখতে পরের ভার্বটিকে যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে। তো পরেরটি কিসে আছে, পাস্ট ফর্মে। তার জন্য আমাদেরকে এই সি এরও পাস্ট ফর্ম করতে হবে, তখন সেটি কি হয়ে যাবে, স হয়ে যাবে। এবার আমাদের যা আছে সবগুলো বসাই দিতে হবে। স দ্য টাইগার, কমা যা আছে বসালাম, তারপর আই র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে। এবার আমরা কমপ্লেক্স যদি করতে চাই তখন আমাদেরকে কি করতে হবে, অ্যান্ড ব্যবহার করতে হবে। যখন অ্যান্ড ব্যবহার করব ওই কমার জায়গাতে তখন আমাদের হোয়েনটি উঠে যাবে। তখন আমাদেরকে কি করতে হবে, আই স দ্য টাইগার অ্যান্ড। এবার দেখো এর আগের ক্লাসে আমি একটু বোঝানোর জন্য দুইটি সাবজেক্টকে লিখে রেখেছিলাম। অনেকে মনে করতে পারো এইটা কি শিখলাম, হয়তো বা ভুল শিখে গেলাম। না, তখন বোঝানোর জন্য আমি শিখিয়েছিলাম। দেখো এখানে যেহেতু দুইটা বাক্যই এক সাবজেক্টে দুটা মানে বাক্যে একই ব্যক্তিবস্তু আছে, অর্থাৎ একজনে আমি আছি, তার জন্য পরবর্তী যখন বাক্যে আমরা লিখতে যাব তখন অ্যান্ড যুক্ত করলে পরের আবার আই লেখার কোনো প্রয়োজন নেই, তার জন্য আইটা লেখা যাবে না। তখন আমরা কি লিখবো, র্যান অ্যাওয়ে। তার মানে এখানে আইটি কি থাকলো, উজ্জ্ব থাকলো। আর যদি আই লিখে দিই সেটা ইনকারেক্ট হয়, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি গত ক্লাসে তোমাদেরকে দুইটা বাক্যে আই এবং আই লিখে দিয়েছিলাম কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা কি শিখলাম আরেকবার একটু রিভিউ করি। আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে যাব সেটা যদি প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল যুক্ত বাক্য হয় তখন আমাদেরকে কমপ্লেক্স করতে গেলে হোয়েন অ্যাজ সিন্স ব্যবহার করতে হবে, আর কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড ব্যবহার করতে হবে। তো প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল বাক্যটি কি আসলে সেটি যদি আমরা না বুঝি তাহলে আবার আমরা করতে যে অনেক প্রবলেম পড়তে পারি। তো প্রেজেন্ট পার্টিসিপল আমরা বললাম যে ভার্ব প্লাস আইএনজি, আর পারফেক্ট পার্টিসিপল বললাম হ্যাভ প্লাস আইএনজি। যখন হ্যাভের সাথে আইএনজি যুক্ত থাকবে তখন সেটি পারফেক্ট পার্টিসিপল আমরা বলবো। তো এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি যুক্ত বাক্য আছে, তার মানে এটা কি বাক্য বললাম, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্য। তো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্য এবং অর্থ ঠিক আসছে, আমাদেরকে সবসময় অর্থের দিকে প্রাধান্য দিতে হবে। যদি অর্থ যদি ভালো করে না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা একটি রুলসের সাথে আরেকটি রুলসকে মিলিয়ে ফেলবো। এর জন্য আমাদেরকে অর্থের দিকে প্রাধান্য দিতে হবে। অর্থটা কি বলছে, একটি আগে অপরটি পরে ঘটলে। তো একটি কি আগে বাঘ দেখলাম তারপরে আমি পালালাম, তার মানে একটি আগে ঘটলো অপরটি পরে ঘটলো। এবং এটি কি যুক্ত বাক্য শিখলাম, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত। কেন প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এবার এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তখন আমি বললাম হোয়েন অ্যাট সিন। তাহলে আমরা এখানে হোয়েন বসালাম, হোয়েন বসানোর পরে আমরা সবসময় সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট নিয়ে আসার পরে আমরা যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যটি আছে অর্থাৎ ভার্বটি আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেই ভার্বের থেকে যে আইএনজিটা আছে সেই আইএনজিটাকে তুলে দেব। তুলে দিয়ে এই ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখবো। কিন্তু আমাদের বিষয়টি ফলো করতে হবে কি, যে পরের বাক্যটি যেটা আছে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটি আছে সেই ভার্বটি কি ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্রেজেন্ট ফর্মটাই লিখে দিব, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পাস্ট ফর্মে লিখতে হবে। যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তার জন্য এটাকে আমাদেরকে কি করতে হবে, শেয়ার পাস্ট ফর্ম করতে হবে। তার জন্য শেয়ার পাস্ট ফর্ম আমরা কি করলাম, শ করলাম। তাহলে হোয়েন আই স দ্য টাইগার আই র্যান অ্যাওয়ে। আমি আশা করছি যে তোমরা বুঝতে পারছো। তারপর আমরা কমপ্লেক্স আমরা কি বললাম, যখন আমরা কম্পাউন্ড যখন করতে যাব তখন আমরা কি করব, এই কমার জায়গাতে শুধু আমরা কি করব, অ্যান্ড লিখব, আর হোয়েনটা উঠে যাবে এবং যা আছে সব ঠিক থাকবে। কারণ আমরা শিখেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড অর বাট, হ্যাঁ আরও অনেক আমরা কিছু যুক্ত করতে পারি। তো স্পেশালি অ্যান্ড অর বাটটি যুক্ত হয় বেশি, তার জন্য আমি তোমাদেরকে শর্ট টেকনিকটি শিখিয়েছি। তাহলে এখানে আমরা কি করবো, যখন অ্যান্ড যুক্ত করছি তখন হোয়েনটা তুলে দিচ্ছি এবং দেখো বাক্যটি কি হলো, আই স দ্য টাইগার অ্যান্ড আই র্যান অ্যাওয়ে। তো আমরা 1 নম্বর রুলস শেষ করলাম। দেখো এবার ম্যাজিক কেন বলছি, আমরা একটি রুলস শিখে 6টি রুলস শিখেছি। কিভাবে শিখেছি আমরা দেখো
সিম্পল টু কমপ্লেক্স যদি কেউ করতে দেয় আমরা সিম্পল টু কমপ্লেক্স ইজিলি করতে পারবো। আবার কেউ যদি বলে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হবে তাহলে কমপ্লেক্স টু সিম্পল আমরা করতে পারছি। আবার কেউ যদি বলে সিম্পল টু কম্পাউন্ড তা আমরা সিম্পল টু কম্পাউন্ডও করতে পারবো। আবার যদি বলে কম্পাউন্ড টু সিম্পল করতে পারছি। আবার যদি বলে কমপ্লেক্স টু কম্পাউন্ড তো কমপ্লেক্স টু কম্পাউন্ড করতে পারবো। আবার যদি বলে কম্পাউন্ড টু কমপ্লেক্স করতে পারবো। তার জন্য একটি রুলস শিখে আমরা কয়টি শিখলাম? 6টি। এইরকম করে আমরা 10টি রুলস শিখে আমরা শিখবো 6টি রুলস। তো আমি আশা করি যে তোমরা শিখতে পেরেছো। তো আমরা পরবর্তী রুলসে যাই। এরপরে আমরা শিখবো 2 নম্বর রুলস। বারবার সিম্পল কমপ্লেক্স লিখছি না, বিকজ অফ, সিন্স বা অ্যাজ, এখানে অ্যান্ড, আর অর্থটা হচ্ছে কারণ স্পষ্ট, কারণ স্পষ্ট, এটা অর্থ। Because of his being ill, he could not go to college. এখানে দেখো আমি একটা বাক্য লিখেছি, বিকজ অফ হিজ বিং ইল, তার অসুস্থতার কারণে হি কুড নট গো টু কলেজ, সে কলেজে যেতে পারলো না। তাহলে এইখানে দেখো 2 নম্বর রুলস আমরা কি যুক্ত শিখছি? বিকজ অফ যুক্ত বাক্য শিখছি, সিম্পল সেন্টেন্স। যখন বিকজ অফ যুক্ত থাকবে তখন আমরা এটা এমনিতে বুঝতে পারছি সিম্পল সেন্টেন্স। তাছাড়াও আমরা সিম্পলের তো সংজ্ঞা শিখেছি। তো সিম্পল সেন্টেন্স যখন বিকজ অফ যুক্ত থাকবে তখন আমাদেরকে অর্থের দিকে প্রাধান্য দিতে হবে। অর্থটা কি বলছে? কারণ স্পষ্ট হলে। দেখো আমরা 1 নম্বর রুলসে শিখেছিলাম সিন্স অ্যাজ ব্যবহার করতে হবে, আবার 2 নম্বর রুলসেও সিন্স অ্যাজ আছে। তো এখন এই জায়গাতে আমাদের প্রবলেম হয়ে যায় যে 1 নম্বর রুলসে প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল যখন বাক্য থাকছে সেইখানেও সিন্স অ্যাজ থাকছে। যদি আমাদের কমপ্লেক্সে দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে বুঝবো এটা আসলে 1 নম্বর রুলসে পড়ছে না 2 নম্বর রুলসে পড়ছে? সেই কারণে অর্থের দিকে তোমাদেরকে প্রাধান্য দিতে হবে। তো অর্থটা কি বলছে? কারণ স্পষ্ট হলে। কিন্তু 1 নম্বর রুলসে থাকলে কারণ কিন্তু স্পষ্ট থাকছে না, তখন একটি আগে অপরটি পরে ঘটছে। আর এখানে কারণ একদম স্পষ্ট বলে দিবে, বিকজ অফ হিজ বিং ইল, তার অসুস্থতার কারণে হি কুড নট গো টু কলেজ, সে কলেজে যেতে পারলো না। তার মানে কি? এইখানে সে অসুস্থ আছে বিধায় সে কলেজে যেতে পারেনি। তার মানে এখানে কারণটা আমরা কি বুঝতে পারছি? স্পষ্ট আছে। তো আমি এখন যদি এইটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা সিন্স অ্যাজ ব্যবহার করব। তো সিন্স, তারপর সেম একইভাবে আমরা কি শিখলাম? সাবজেক্ট নিয়ে আসবো। তো সাবজেক্ট কি নিয়ে আসবো? হি। এইবার যেখানে আইএনজি যুক্তটা আছে সেইখান থেকে আমরা কি করব? আইএনজিটা তুলে দিয়ে আমরা পরের সম্পূর্ণ বাক্যটি লিখবো। যখন আইএনজি তুলে দিচ্ছি তখন কি হচ্ছে? বি। আর বি ভার্বকে ভাঙলে কি পাওয়া যায়? এম, ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে আমরা এখন কি করব? এখন এম ইজ আর এর মধ্যে ব্যবহার করব না ওয়াজ ওয়্যার এর মধ্যে ব্যবহার করব? তাহলে এখানে দেখো পাস্ট ফর্মে আছে কুড, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওয়াজ ওয়্যার এর মধ্যে ব্যবহার করতে হবে সাবজেক্ট ওয়াইজ। এখন এক বচন আছে না বহু বচন? তো সাবজেক্ট এক বচন, তাহলে আমরা কি ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করব। তাহলে কি ব্যবহার? ওয়াজ। তারপরে যা আছে বসাবো, ওয়াজ ইল, হি could not go to। এবার আমরা যদি কম্পাউন্ড করতে চাই সেম একই ভাবে আমরা সিন্স তুলে দেব, দিয়ে কমার জায়গা থেকে আমরা কি লিখবো? শুধু he was ill and he could not go to। এবার আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো, কারণ যে 1 নম্বর রুলসটি ভালো করে শিখতে পারে, আয়ত্ত করতে পারে, তার জন্য 2 নম্বরটিও সহজ হয়ে যায়। এই পর্যায়ক্রমে সবগুলো ইজি লাগবে। তাহলে আমাদের 2 নম্বর আমরা কি শিখলাম? বিকজ অফ যুক্ত। তো বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্স যখনই থাকবে তখনই মনে করতে হবে যে এটি কারণ স্পষ্ট বোঝাচ্ছে। আর কারণ স্পষ্ট বোঝালে আমরা তখন কমপ্লেক্স করতে গেলে সিন্স অ্যাজ ব্যবহার করব, কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড ব্যবহার করব।
তাহলে আমরা পরবর্তী রুলসটি শিখি 3 নাম্বার। এখন আমরা শিখব in spite of, though বা although, but। in spite of, though, although, but এটার অর্থ হচ্ছে সত্ত্বেও, যদিও, কিন্তু। তো এইখানে বাক্য দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। in spite of his having good result, in spite of his having good result, he did not get the job। তার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও সে চাকরিটি পেল না। এইখানে দেখো, এইখানে আরেকটু সহজ করে দিই, এটি কারণ অনুসারে ফলাফলটা হবে বিপরীত। কারণ অনুসারে ফলাফলটা বিপরীত, অর্থাৎ কর্ম অনুসারে। তো এইখানে আমাদের কর্মটা কি, যে রেজাল্ট ভালো ফলাফল আছে অথচ সে চাকরিটি পেল না, তার কাজ অনুসারে তার ফলাফলটা বিপরীত হলো। তাহলে আমরা এখন যদি এই ধরনের বাক্যকে আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে আমাদেরকে দো অলদো নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি লিখবো, দো, সেম একইভাবে সাবজেক্ট নিয়ে আসবো, এ সাবজেক্ট যেটি আছে, তারপরে সেম একইভাবে যে যেখানে আইনজি যুক্ত আছে, তাহলে হ্যাভের সাথে আইনজি যুক্ত আছে, আইনজি তুলে দেব। এবার আমরা কি করব, এই হ্যাভ ভার্ব যখন হলো তখন আমাদেরকে দেখতে হবে পরের বাক্যটি এটা কোন টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাড গুড রেজাল্ট, হি ডিড নট get the job। এবার আমরা যদি কম্পাউন্ড করতে চাই, সেম একইভাবে বললাম, কমার জায়গাতে আমরা কি লিখবো, বাট লিখবো, আর দোটা উঠে যাবে। though he had result but did not get the job। তাহলে আমরা কি শিখলাম, 3 নাম্বার হচ্ছে ইন স্পাইট অফ যুক্ত বাক্য যখনই থাকবে তখনই আমাদেরকে বুঝতে হবে এটির মানে হচ্ছে সত্ত্বেও। তাহলে কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে দো অলদো নিয়ে আসতে হবে, আর কম্পাউন্ডে বাট। তাহলে আমরা একটু রিভিউ করি, এটি যখনই থাকবে ইনস্পাইট অফ যুক্ত তখন কারণ অনুসারে ফলাফলটা বিপরীত হবে। তো ইনস্পাইট অফ হিজ হ্যাভিং গুড রেজাল্ট হি ডিড নট গেট দ্য জব। এখানে আমরা বুঝতে পারছি যে ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও সে চাকরিটি পেল না, তার মানে কারণ অনুসারে ফলাফলটি বিপরীত। তখন আমাদেরকে কি করতে হবে, কমপ্লেক্স করতে গেলে দো অলদো নিয়ে আসতে হবে। যখন দো বা অলদো নিয়ে আসবো, তো দো লেখার পরে আমাদেরকে কি করতে হবে, সেম একইভাবে সাবজেক্টে নিয়ে আসবো। সাবজেক্ট নিয়ে আসার পরে আমাদেরকে দেখতে হবে কোথায় আইনজি যুক্ত ভার্ব আছে, তখন আইনজিটিকে তুলে দিয়ে সেই ভার্বটি লিখবো। তার আগে তো কি করতে হবে, আমাদেরকে ফলো করতে হবে কোন টেন্সে আছে দ্বিতীয় বাক্যটি, সেটি পাস্ট ফর্মে আছে। তার জন্য আমাদেরকে সেম পাস্ট ফর্ম করতে হবে। হ্যাভের পাস্ট ফর্ম কি করেছি, হ্যাড করেছি, তারপর এখান থেকে যা আছে সম্পূর্ণটা সেম একইভাবে আমরা কি করেছি, লাস্ট পর্যন্ত লিখেছি। তাহলে আমাদেরকে কি হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল। সিমিলারলি আমরা কম্পাউন্ড করতে গেলে আমরা কি করব, সরি এখানে আমাদের দো লেখা হয়ে গেছে, দো লেখা যাবে না, কারণ আমরা বলেছি যে দো তুলে দিতে হবে, শুধু সাবজেক্ট থেকে লিখতে হবে। তাহলে আমরা কম্পাউন্ড করতে গেলে আমাদের দো উঠেছে, কি করতে হবে, আমাদেরকে দো এর পরিবর্তে এই যে কমার জায়গা থেকে লিখবো বাট। তাহলে হি হ্যাড গুড রেজাল্ট বাট ডিড নট গেট দ্য জব। তাহলে আজকে আমরা কি শিখলাম, 3টা রুল শিখলাম। আমরা পরবর্তীতে আরো গ্রামারগুলো শিখবো পর্যায়ক্রমে, আরো আমাদের 6টি বাকি থাকলো। তো আমরা আজকে সেকেন্ড পার্ট, যেটা পার্ট 2, তাহলে আমরা পার্ট 2 আমরা শিখলাম 3টে রুলস। তো ইনশাল্লাহ আপনাদের কাছে এইটুকু আশাবাদী যে আপনারা যদি ভালো কিছু শিখে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আর ইন্সপিরেশন আমার মধ্যে জাগ্রত হবে, আমি আরও নতুন নতুন
গ্রামার নিয়ে সহজ উপায়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, যাতে করে এখন যেহেতু আমরা খুব একটি ভয়াবহ সময় পার করছি, বাসাতে সবাই অবস্থান করছি, তো আমরা বাসাতে থেকে যেন আমরা কিছু নতুনত্ব শিখতে পারি, সেই অর্থে আমি কি করছি, আপনাদের সামনে হাজির হচ্ছি ভিন্ন ভিন্ন গ্রামার নিয়ে, আপনাদের যেন উপকার হয়। সো আমরা আজকে এই পর্যন্ত আজকে শেষ করছি। আমরা নেক্সট আবার পরবর্তী গ্রামার নিয়ে শুরু করব, আবার আসবো। আজকে এই পর্যন্ত। আপনারা চোখ রাখতে থাকুন ইউটিউব চ্যানেল পথ থেকে পথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।